আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিন আজমামের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্ঞান ফিরল শঙ্কামুক্ত নন ভিপি নূর। ঢাকা মেডিকেলের আইসিইউতে চলছে চিকিৎসা। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ। নূরের উপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে জানালেন প্রেস সচিব। সোমবার বিএনপি জামায়াত এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার পূরণের সুযোগ এসেছে। ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশে তারেক রহমান। ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের 48 দফা ইস্তেহার ঘোষণা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনা সহায়তা চান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এবং সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নূরের চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জড়িতদের কঠোর শাস্তি সহ 3 দাবি করেছে নূরের দল গণ অধিকার পরিষদ। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাতীয় পার্টিকে নিষেধের দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কাকরাইলে শুক্রবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডাকসুর আলোচিত সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রথমে বেসরকারি একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে চিকিৎসার পর শনিবার সকালে জ্ঞান ফেরে তার। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় ভিপি নূর এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নুরুল হক নূরের উন্নত চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবএরেক্টয়েড হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি 24 ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। ছিলেন এক সময়, তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় আনা হয়েছে। মারাত্মক আহত এই বিপ্লবী নেতার চিকিৎসার খবর নিতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টাও। এদিকে নূরের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ থেকে হামলার বিচার ও জাতীয় পার্টির নিষেধের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা স্পষ্ট তথ্য পেয়েছি, ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। এই বিপ্লবের মহানায়কের রাজনৈতিক একটি সংবাদ সম্মেলনে এভাবে পণ্ড করে দেয়া বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও শকুনের কালো থাবা। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এ দুইটি হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা আবারও সক্রিয় হতে চায় অভিযোগ করে তারা বলেন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
24 ঘন্টা পার হলেও নূরের ওপর হামলাকারীদের শনাক্ত ও আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলো। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ভিপি নূরকে দেখতে এসে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, পরিকল্পিতভাবে টার্গেট করে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হচ্ছে। এ সময় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ভিপি নূরের বাবা ইদ্রিস হাওলাদার। তরিক ইসলামের রিপোর্ট। গতরাতে কাকরাইলে পার্টি অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম নুরুল হক নূরকে বিকেলে দেখতে ঢাকা মেডিকেল কলেজে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় ভিপি নূরের উপর হামলায় ক্ষোভ জানান তারা। এখন পর্যন্ত কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয়নি, কেন মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তার করা হয়নি, কেন আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদাররা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে? গতকালকে এই ঘটনা ঘটার সময়ে বাংলাদেশে একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে। ওই কন্ট্রোল রুমে ওই ছেলে কারা কারা ছিলেন গতকালকে, এটা হলো আমাদের জিজ্ঞাসা। আহত ছেলেকে হাসপাতালে দেখতে আসেন নূরের বাবা ইদ্রিস হাওলাদার। পরিকল্পিতভাবে তার ছেলেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ এবং ওই জাতীয় পার্টির কিছু অনুপ্রবেশকারী সবাই হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই। সন্ধ্যার কিছুক্ষণ পর তাকে দেখতে আসেন জামায়াতে নায়েবে আমির। জুলাই যোদ্ধার উপর হামলার কারণ খতিয়ে দেখা ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম এবং আরো অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদের যে ভূমিকা দেখলাম, এটা আগের অত্যাচারের কথাই আমাদের স্মরণ করি। এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এবং তাদের সময় এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার পরে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। এর ব্যাপারে যে সিদ্ধান্ত ব্যবস্থা করার কথা ছিল, আমরা এই সরকারের পক্ষ থেকে সেটি দেখছি না। আমরা এই জন্য চূড়ান্তভাবে নিন্দা জানাই। এ সময় আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ ও নেতাকর্মীদের আটকের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো শক্তি বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বন্ধ করতে পারবে না। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ রিয়াজের। শুক্রবার রাতে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে, পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে। নুরুল হক নূর ও তার দলের আহত সদস্যদের সাথে গোটা জাতির সংহতি রয়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যারা গতকাল আহত হয়েছেন, যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো শক্তি বা ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, একটি দলকে নিষিদ্ধ করা অন্য আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় ভিপি নূরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি।
আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো, এই হানাহানির রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা নুরুর সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান্ড সংস্কৃতি, ট্যাগিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এই তো দেশ ধ্বংস করে ফেলবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার পূরণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকে সক্রিয় থাকা জরুরি। জাতি ধর্ম নির্বিশেষে এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এই প্রতিনিধি সমাবেশ। ময়মনসিংহ টাউন হলে বিভিন্ন সম্প্রদায়ের মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। উত্তরীয় আমাদের আদিবাসীদের ঐতিহ্যবাহী উপহার দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন আদিবাসী নেতারা। এ সময় তারা বলেন, মূলধারার রাজনীতিতে অবদান রাখতে চায় আদিবাসীরা। এই অঞ্চলে আমরা জানি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্তির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সেই অঙ্গীকার পূরণ করবে বিএনপি। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে উল্লেখ করে নিরাপদ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সক্রিয় সহযোগিতা চান তারেক রহমান। অতীত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ডাকসু নির্বাচনে 48 দফা ইস্তেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 8টি প্রস্তাবনা সহ এই ইস্তেহার ঘোষণা করেন প্যানেলের নেতারা। এদিকে ক্যাম্পাসের হলপাড়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানান তারা। আর কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনে অরাজকতার আভাস ফেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যান্টিন থেকে হলপাড়া ক্যাম্পাস জুড়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে আরো সজাগ থাকার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি। ব্যানার যখন আপনি লাগাতে দেন বিধিনিষেধ ভঙ্গ করে, তখন আসলে অটোমেটিক্যালি তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। মেয়েরা তাদের 5টা মেয়েদের হলেই ঢুকতে পারছে না, ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে, প্রত্যেকটা রুমে যেতে পারছে না। আমার তো ছেলেদের অন্যান্য 13টা হলে প্রত্যেক রুমে রুমে পোস্টার ব্যানার নেওয়ার মতো ওরকম মানুষ নাও থাকতে পারে, তাহলে আমি এই 13টা হলে ছেলেদের কাছে কিভাবে পৌঁছাবো? বিজয় 71 হলেও বিভিন্ন ধরনের ছায়া প্রশাসন গড়ে উঠেছে। আমাদের যে মৌলিক জায়গাগুলো, খাদ্য, আবাসন,
এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তা নিশ্চিত হয়নি। আমার প্রথম টার্গেটটা থাকবে যে বিশাল যে গণরুম, এই গণরুমটাকে রিডিং রুমে রূপান্তর করা। আমরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে প্রশাসনের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, ডিলিংসের মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে চাই। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। 8টি প্রস্তাবনার আলোকে 48 দফা ইশতেহার পাঠ করেন ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। প্রতিশ্রুতি দেন হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করার। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক। তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা, অন্যতম কমিটমেন্ট। অন্যদিকে জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ভোটের দিন তৃতীয় স্তরের সেনা মোতায়েনের বিষয়টি প্রশাসনকে আরও ভাবা উচিত। সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। তবে নির্বাচনের পরিবেশের ওপর সেনা সহায়তা চাওয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনে 3 স্তরে নিরাপত্তা বিধান করব। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসাবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আমরা প্রশাসনকে বলবো তৃতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তুতি কম থাকায় এলডিসি থেকে উত্তরণে আরও 3 বছর সময় নিতে বাংলাদেশকে জাতিসংঘে আবেদন করার পরামর্শ দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তার আশঙ্কা, এখনই এলডিসি থেকে উত্তরণ হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঝুঁকিতে পড়বে। তবে এজন্য সরকারকে জিম্মি না করে এর চ্যালেঞ্জ মোকাবেলার পথ খুঁজতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। 2023 সালে ভুটান এলডিসি গ্রাজুয়েট হয়েছে। গত 1 বছরে 113টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বিতর্ক পর্ব শেষে অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ এতে বলেন, এলডিসি উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা হারানো সহ বেশ কিছু বাধা সামনে অপেক্ষা করছে। ব্যবসায়ীরা চাচ্ছে 3 থেকে 5 বছর পিছানোর জন্য, সরকার চাচ্ছে এটাকে যাতে সুনির্দিষ্ট যে সময় সেই সময়ের মধ্যে নিয়ে যেতে। এখন যেটি প্রশ্ন হচ্ছে, যদি আমরা এলডিসি গ্রাজুয়েশন থেকে পিছিয়ে যাই, আমরা কি আফগানিস্তানের মতো একটা অযোগ্য দেশে পরিণত হয়ে যাই কিনা? আজকে নেপালও কিন্তু আমাদের সাথে এগিয়ে রয়েছে। আমরা বিশ্বের যে বিভিন্ন বৈশ্বিক যে অবস্থান, সে অবস্থানে বাংলাদেশ একটা হাসির পাত্রে পরিণত হয় কিনা? প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, এলডিসি উত্তরণ করতে হলে নভেম্বরের মধ্যে সরকারকে এর চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। যারা নাকি বড় আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্প ট্যারিফের পরে তাদের অর্ডার ইত্যাদিও কিন্তু কিছুটা এখন বাড়ছে। এখন কম সংখ্যক শিল্প কারখানাও বেশি রপ্তানি করতে পারে, কিন্তু অনেকে বাজার থেকে হয়তো বের হয়ে যাবে। স্মল যারা আছে, 3000-এর মতো যে এন্টারপ্রাইজ তাদের আছে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু তারা হলো স্মল অ্যান্ড মিডিয়াম, এবং তারাই সবচেয়ে বড় বেশি ঝুঁকিতে পড়বেন। এ সময় সব পক্ষকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবিলার পথ অনুসন্ধান এবং সে অনুযায়ী এখনই কাজ শুরু করে দেওয়ার পরামর্শ দেন বক্তারা। খেয়াল রাখতে হবে, এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে ব্যবসায়ী সংগঠন বলি, ব্যক্তি বলি, টেলিভিশন টকশোতে বলি, আমরা কোনো অসত্য বিভ্রান্তিকর কোনো তথ্য যদি দেই, তাহলে সেই তথ্য কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতিকারক অবস্থা তৈরি করতে পারে। আমি অনুরোধ করব, ব্যবসায়ীরা সরকারকে কোনোভাবে এলডিসি গ্রাজুয়েশন কোনো চাপ তৈরি না করে, কোনো সুবিধা আদায়ের জন্য জিম্মি না করে, তারা সকলে বসে একটা পন্থা অবলম্বন করবে কিভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলাগুলো করে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে, এটা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের মূল নজরটা থাকা উচিত। 24শে নভেম্বর 2026-এর আগে আমরা অবশ্যই আমাদের একটা সুপারিশ আমরা করতে পারি জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে, যে আমাদের দেশে বড় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, আমাদের বড় ধরনের ট্রানজিশন, আমাদের তথ্য উপাত্তের ঘাটতি, এলডিসি গ্রাজুয়েশনকে যে মসৃণ এবং টেকসই করতে গেলে যে আমাদের সমস্যা হবে, এই জায়গাটা আমাদের একটা বড়
কিন্তু একটা যুক্তি আমরা দাঁড় করাতে পারি। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শুরুতেই টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 136 রান করে নেদারল্যান্ডস। 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ঝোড়ো শুরু ইঙ্গিত দেন ওপেনার পারভেজ ইমন। ইনিংসের প্রথম 3 বলেই বাউন্ডারি হাঁকান এই ওপেনার। 9 বলে 15 রান করে বোল্ড হন ইমন। এরপর উইকেটে এসে মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস। 6 বাউন্ডারি আর 2 ওভার বাউন্ডারিতে 29 বলে 54 রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। অপর প্রান্তে সাইফ হাসান 19 বলে 36 রান করে অপরাজিত থাকেন। এতে 14তম ওভারেই জয়ের দেখা পায় টাইগাররা। 4 উইকেটে ম্যাচ সেরা হন পেসার তাসকিন আহমেদ। ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের ঘোষণা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হোটেল সোনারগাঁয়ে দৈনিক বণিক বার্তায় আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। অন্যদিকে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিমুক্ত ও মেধার ভিত্তিতে স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের মানুষ সুস্থ না থাকলে সব উন্নয়ন অর্থহীন হয়ে যাবে। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসের মালিক ও খ্যাতনামা চিকিৎসকরা বক্তব্য রাখেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির up to 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, up to 5%। এটা কোনো অপশন নাই, উই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু ডু দ্যাট। এবং গ্রাজুয়ালি আমরা 5% যেতে হবে। ইকুয়ালি স্বাস্থ্য খাতে জিডিপির 5% আমাদেরকে বিনিয়োগ করতে হবে। দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। জাতীয় সংবাদ। দীর্ঘ 7 বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপানে 2 দিনের সফর শেষে স্থানীয় সময় শনিবার চীনের তিয়ানজিনের বিননাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। চীনের তথ্য ও সম্প্রচার ও শিল্পমন্ত্রী লি চেলেং উপস্থিত থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের সঙ্গে চীনের সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরতে শিল্পীরা প্রাণবন্ত নৃত্য পরিবেশন করেন। রোববার তিয়ানজিনে শুরু হচ্ছে 2 দিনের এসসিও শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবেন। এবার খেলার খবর। নারী ফুটবলের উন্নয়নে নিয়মিত লীগ আয়োজনের তাগিদ দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় কামরুন নাহার ডানা। তিনি জানান, শুধুমাত্র জাতীয় দলের পরিচর্যা করলেই হবে না, পাইপলাইনে সমৃদ্ধ করতে নিয়মিত লীগ আয়োজন করা এবং বড় ক্লাবগুলোকে নারী ফুটবলে আনতে হবে। আরো জানাচ্ছেন পরাগ আরমান। নারী ফুটবলের সূচনা কামরুন নাহার ডানার হাত ধরে 2003 সালে। সময়ের সাথে সাথে তুরাগ নদীতে জল গড়িয়েছে, ততই এগিয়েছে নারী ফুটবল। তাদের সাফল্য আপ্লুত ডানা। তবে শুরুটা ছিল বজ্রকঠিন। অনেক কাঠখড় পুড়িয়ে এই পর্যায়ে এসেছে দেশের ফুটবল। মডার্ন স্পোর্টিং ক্লাব বা আবাহনী ক্লাব বা বড় বিগ টিম যারা দেশের শীর্ষস্তরের ক্লাব, তারা নিশ্চয়ই 10 নম্বর হতে খেলতে আসবে না। তো এই জিনিসটাকে বুঝতে হবে যে আমি নিজের স্বার্থের জন্য আমি টিম করব। ওই রামশ্যাম, আমি বলতে বাধ্য হচ্ছি, রামশ্যাম যদুমধু ক্লাব দিয়ে আমি টিম করব, তাতে প্লেয়াররা পয়সা পাবে না। আর এক টিমে সব প্লেয়ার দিয়ে কোনোদিন খেলা হবে না। এখানে পুল প্রথা করতে হবে, প্রতিটা ভালো ভালো টিমের ডিস্ট্রিবিউট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত প্লেয়ার ডিস্ট্রিবিউশন না হবে, পুল প্রথাটা না হবে, বিগ টিম কখনই আসবে না।
আগামী মার্চ মাসে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি শুভকামনা জানিয়ে ডানা বলেন, জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতে লিগ আয়োজন করাটা খুব জরুরি। ফুটবলে যেমন লিগটা হওয়া, ক্লাব লিগটা হওয়া উচিত। লিগ হলে ক্লাব কিন্তু টিম করে একটা ট্রফির জন্য, এবং খেলোয়াড়রা তারা যে আর্থিক একটা সুযোগ সুবিধা পায় এটা ভীষণ জরুরি। কারণ এখনকার সময় যারা খেলতে আসছে তারা কিন্তু ম্যাক্সিমাম নিম্নবিত্ত পরিবারের। আগামী মাসে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফুটবলের পাশাপাশি নারী ক্রিকেট দলকেও শুভেচ্ছা জানান ডানা। মহিলা ক্রিকেটাররা অনেক ভালো খেলছে, আমরা আশা করব তারা বিশ্বকাপে তাদের বিগত দিনে যে পারফরমেন্স সেটা থেকে বেটার করবে, এবং ক্রিকেট বোর্ডও যথেষ্ট পরিমাণ নজর দেয়, এবং তাদের ওই নজরটা যেন আরো বেশি হয়, আরো যেন মেয়ে প্লেয়ার আসে ক্রিকেটে, এবং একদিন আমরা বিশ্বকাপে যেন ভালো করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। নারী দলকে ধরে রাখতে হলে নিয়মিত লিগ আয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ আর্থিক নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করেন বর্ষিয়ান তারকা খেলোয়াড় কামরুন নাহার ডানা। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন ভিপি নূর। ঢাকা মেডিকেলের আইসিইউতে চলছে চিকিৎসা। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ। নূরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে জানালেন প্রেস সচিব। সোমবার বিএনপি জামায়াত এনসিপির সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার পূরণের সুযোগ এসেছে। ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশে তারেক রহমান। ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ৪৮ দফা ইশতেহার ঘোষণা। ষষ্ঠ নির্বাচন আয়োজনে সেনা সহায়তা চান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এবং সিলেটের ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।